সোমজা দাসের লেখা গল্প অভিমান। দত্ত পরিবারের চিরাচরিত রীতি মেনে শুধুমাত্র রূপের বিচারে যখন দরিদ্র সাতকড়ি কর্মকারের মেয়ে কমলা বউ হিসেবে দত্তবাড়িতে প্রবেশাধিকার পেল, সাতকড়ি নিজের ইষ্টদেবতাকে যে কত শত ধন্যবাদ জানিয়েছিলেন তার হিসেব বোধ করি সাতকড়ি নিজেও রাখেননি। সেই দিন জাঁকজমক আলোর রোশনাইয়ের মধ্যে আকাশের কোনো অন্ধকার কোণে বসে হয়তো সাতকড়ির ইষ্টদেবতা অলক্ষ্যে হেসেছিলেন। ডোবার মাছকে এনে মাছ সমুদ্রে ছেড়ে দিলে যে দশা হয়, নতুন বিয়ের পর শ্বশুরবাড়িতে কমলার অবস্থাও তার চেয়ে কিছুমাত্র উন্নত ছিল না। 5 প্রজন্মের স্বর্ণ ব্যবসায়ী দত্তদের স্থাবর অস্থাবর সম্পত্তির কোনো হিসেব নিকেশ নেই। সারা শহরে সোনার দোকানের কথা উঠলে শিবনারায়ণ দত্তের কথাই সবার প্রথমে মনে আসে। এহেন দত্তবাড়িতে বউ হিসেবে প্রবেশের প্রথম প্রধানও বোধ করি একমাত্র শর্ত ছিল রূপ। যেমন তেমন সুন্দরী হলে চলবে না, সৌন্দর্যের প্রতিটি মাপকাঠিতে পাশ করলে তবেই সেই মেয়ে যোগ্য বলে বিবেচিত হবে। দত্তবাড়ির প্রত্যেকটি বউই ডাক সাইটে সুন্দরী। ভাবী বউদের সৌন্দর্যের পরীক্ষা নিতে দত্তবাড়ির বয়োজ্যেষ্ঠ মহিলারা বিন্দুমাত্র সংকোচ বোধ করতেন না। শিবনারায়ণ দত্তের জ্যেষ্ঠ 3 পুত্রের বেলায় খুব সহজে না হলেও বধূ পেতে তেমন কিছু কাঠখড় পোড়াতে হয়নি, কিন্তু কনিষ্ঠ পুত্রের বেলায় ব্যাপারটা তেমন সহজ হলো না। 2 বছর ধরে 2 শতাধিক পাত্রীর পরীক্ষা নিয়েও পরীক্ষকরা কাউকেই যোগ্য বিবেচনা করলেন না। যার মেঘের মতো চুল সে কন্যা পদ্মপলাশাক্ষী নন, আবার যার গায়ের রং দুধে আলতা তার নাক ঠিক বাঁশির মতন নয়। একটি পাল্টি ঘরের পরমাসুন্দরী কন্যা প্রায় সকল বিচারকদেরই পছন্দ হয়েছিল, কিন্তু পাকা কথার দিন শিবনারায়ণের বৃদ্ধা মাতৃদেবী হরিমতী দেবী পাত্রীকে খারিজ করে দিলেন, কারণ মেয়েটির চরণকমল বড় বেশি বিস্তৃত। এই মেয়ে সুলক্ষণা হতেই পারে না। শিবনারায়ণের কনিষ্ঠ পুত্র ব্রজেন্দ্রনারায়ণ মানুষটি শৌখিন, বয়ক্রম অনধিক 63 বছর। শিবনারায়ণের অধিক বয়সের সন্তান ব্রজেন্দ্রনারায়ণ শৈশব থেকেই অতিরিক্ত আদর আহ্লাদে অল্প বয়সেই উচ্ছন্নে গিয়েছিল। জ্যেষ্ঠ 3 ভাই ব্যবসার সব দায় দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে ব্রজেন্দ্রনারায়ণকে দায়মুক্ত করেছে। বৃদ্ধ শিবনারায়ণ মাঝে মাঝে অসন্তোষ প্রকাশ করেন বটে, কিন্তু তার সহধর্মিণী বিরজা সুন্দরী তাতে ভারী অভিমান হয়। কী বা এমন বয়স বোজেনের, একটু স্বাদ আহ্লাদ মেটাচ্ছে বই তো নয়। বিয়ে হলে পরিবারের দায়িত্ব চাপলে কি আর এমন ডানায় হাওয়া লাগিয়ে বেড়াতে পারবে? তোমাদের যেন চক্ষুশূল ঠেকছে। শিবনারায়ণের বয়স হয়েছে, এখন তার ব্যবসা নিজে দেখতে পারেন না। শরীর ভেঙেছে, কিন্তু যুক্তি বুদ্ধি এখনও হারাননি। চিন্তিত মুখে বলেন, সে তোমায় আমি বোঝাতে পারবো না গিন্নি, কিন্তু কাজকর্ম কিছু শিখল না। শুনতে পাই যেসব ইয়াদদোস্ত জুটিয়েছে তাদের স্বভাব চরিত্রের সুনাম নেই। আমার অবর্তমানে যদি ভাইয়েরা মুখ ঘুরিয়ে নেয়, যদি তাকে বঞ্চনা করে, কোথায় গিয়ে দাঁড়াবে সে? নিজের উদ্যোগে কিছু করে বেঁচে থাকার যোগ্যতাও যে নেই তার। বিরজা সুন্দরী মুখ ঝামটা দেন। তোমার যেমন কথা, আমার হিতেন মহেন রমেনরা কি অমন ছেলে? ভাইকে বঞ্চিত করবে তারা? ওসব চিন্তা মনে স্থান দিও না। শিবনারায়ণ চুপ করে থাকেন, মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বিরজা সুন্দরীর কথাই যেন ঠিক হয়। সাতকড়ি কর্মকার দত্তদের সোনার দোকানের একজন সামান্য স্বর্ণশিল্পী। দত্তবাড়ি দুর্গ উৎসবে তার জ্যেষ্ঠা কন্যা কমলাকে নিয়ে গিয়েছিলেন প্রভুগৃহে। অত বড় বাড়ি, অত লোক, অত আড়ম্বর কমলা জীবনে দেখেনি। তার 17 বর্ষীয় স্বল্পদৈর্ঘ্যের জীবনে সে দেখেইছে বা কতটুকু। অবাক বিস্ময়ে সে চতুর্দিকে দেখতে লাগল, আর বৃদ্ধা হরিমতী দেখলেন কমলাকে। দূর থেকে দেখলেন, কাছে ডাকিয়ে খুঁটিয়ে দেখলেন, গাল টেপার ছলে গায়ের রং পাকা কিনা যাচাই করলেন, চুল খুলিয়ে ঘনত্ব দেখলেন, চোখ নাক পায়ের পাতা দেখলেন পুঙ্খানুপুঙ্খভাবে নিক্তি মেপে। নিখুঁত পদ্মিনী কন্যা, সন্দেহ রইল না হরিমতির। কোন বাড়ির মেয়ে খোঁজ লাগালেন।
শুনে আশাহত হলেও নিজেকে সান্ত্বনা দিলেন এই ভেবে যে মেয়েদের আবার বংশ পরিচয় কি, যে পাত্রে যাবে তার পরিচয়ই বহন করবে। ছোট ঘরের মেয়ের বরং দেমাগ কম হবে, বাপের বাড়ির পয়সার গুমো দেখাতে পারবে না। অতঃপর দত্তবাড়িতে বধূরূপে কমলার গৃহপ্রবেশ ঘটল। অবশ্য যত সহজে বললাম তত সহজে ব্যাপারটা হয়নি। অন্তঃপুর থেকে প্রবল আপত্তি উঠেছিল। সবচেয়ে বেশি আপত্তি ছিল বিরজা সুন্দরীর। কর্মকারের কন্যা দত্তবাড়ির বউ হবে, তাও তার কোলছেঁচা প্রিয় সন্তানের বউ। সেটা বিরজা সুন্দরী মানতে পারেননি। কত স্বাদ তার ব্রজেন্দ্র নারায়ণের বিয়ে নিয়ে। বড় ঘরে টুকটুকে সুন্দরী মেয়ে আসবে সর্বাঙ্গ গহনায় ঢেকে, দত্তবাড়ির উপযুক্ত দান সামগ্রী নিয়ে। বড় তিন বউয়ের দেমাগ ভাঙার মতো মেয়ে হবে। কিন্তু কিসের কি? বুড়ি শাশুড়ি কবে থেকে চিতেই এক পা বাড়িয়ে বসে আছেন, কিন্তু যাওয়ার নামটি নেই। সারাটা জীবন ধরে বিরজা সুন্দরীর উপর ছড়ি ঘুরিয়েছেন, এখনও সমানে শত্রুতা সাধন করে চলেছেন। আর কর্তাও তেমনি। মা বললেন, উনিও সুন্দর মুখ দেখে গলে গেলেন। ওই হাঘরের মেয়েকে বউ করে আনতে উঠে পড়ে লাগলেন। কপাল কপাল, সবই কপাল। নইলে সবাই বিরজা সুন্দরীর সাথেই এমন শত্রুতা করে। বিরজা সুন্দরীর আপত্তি ধোপে টিকল না। শুভ দিনে ব্রজেন্দ্র নারায়ণের স্ত্রী হয়ে দুরু দুরু বুকে কমলা পা রাখল দত্তবাড়িতে। সাতকড়ি কর্মকার মেয়ের বিদায়কালে কেঁদে ভাসালেন। মেয়ের অপ্রত্যাশিত সৌভাগ্যে না অযাচিতভাবে চাঁদ এসে বামনের হাতে ধরা দেওয়ায় আতঙ্কিত হয়ে ঠিক বোঝা গেল না। দরিদ্র সাতকড়ি কর্মকারের জ্যেষ্ঠা কন্যা প্রভূত স্বর্ণালঙ্কারে সুশোভিত হয়ে দত্তবাড়ির কুলবধূর যোগ্য সাজে স্বামীগৃহে যাত্রা করল। শ্বশুরবাড়িতে পা রেখে কিছুদিনের মধ্যে বুদ্ধিমতী কমলা দত্তবাড়ির হাল হকিকত বুঝে নিল। এও বুঝল যে এই বাড়িতে তার বউ হয়ে আসাতে পরিবারের বেশিরভাগ সদস্যরাই খুশি নন। যেন সে ফাঁকি দিয়ে অনধিকার প্রবেশ করে ফেলেছে। সবচেয়ে বেশি অখুশি সেই মানুষটি যার সূত্রে এই বাড়িতে কমলার আগমন। সুন্দরী নববধূটির প্রতি ব্রজেন্দ্রের কোনো ভাবান্ত দেখা গেল না। যেন কমলার উপস্থিতিকে গ্রাহ্যই করল না ব্রজেন্দ্র। ফুলশয্যার রাত্রিতে ঘরে ছিল বটে, কিন্তু কমলার সাথে একটুও কথা বলেনি সে। তারপরের কোনো রাতেই আর ঘরে পা রাখেনি ব্রজেন্দ্র। শাশুড়ি বড়জায়েরা সবাই সব জানেন দেখা গেল, কিন্তু তাদের সেই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। কমলা নিজের মতো করে সংসারে সবার মাঝে নিজের জায়গাটুকু গড়ে নিতে চেষ্টা করল, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল কেউ তাকে কাছে টেনে নিতে আগ্রহ প্রকাশ করল না। কমলার বয়স কম হলেও সে যথেষ্ট বুদ্ধিমতী। নিজের অবস্থান সে দ্রুতই বুঝে নিল। দত্তবাড়ির বাকিরা কমলাকে মন থেকে গ্রহণ না করলেও তাচ্ছিল্য করতে পারছিল না। তার কারণ কমলা হরিমতী দেবীর স্নেহধন্যা। শ্বশুরমশাইও যথেষ্ট স্নেহ করেন এই মিতবাক কোমল স্বভাবা তীক্ষ্ণধী পুত্রবধূটিকে। কমলাকে পুত্রবধূ হিসেবে পেয়ে যেন ব্রজেন্দ্রর ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা নিশ্চিন্ত হয়েছেন শিবনারায়ণ। পারলে এই মেয়েটিই পারবে ব্রজেন্দ্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে। বিরজা সুন্দরী কমলাকে যেন সচেতনভাবে অগ্রাহ্য করেন। দত্তবাড়িতে বড় তিন বধূর প্রাপ্ত সম্মানের কানাকড়িও কমলার কপালে জোটে না। বিরজা সুন্দরী পদে পদে বুঝিয়ে দেন এ পরিবারে কমলা নেহাত ফাঁকি দিয়ে ঢুকে পড়েছে, কিন্তু এত করেও মেয়েটাকে জব্দ করতে পারেন না তিনি। শত অপমানেও কমলা নির্বিকার। সে যদি অপমান অসম্মানে অশ্রু বিসর্জন করত, যদি ভাগ্যকে ধিক্কার জানিয়ে কেঁদে ভাসাত, তাহলে হয়তো এক না এক সময় ব্রজা সুন্দরীর হৃদয় দ্রবীভূত হতো। হয়তো পুত্রবধূকে মন থেকে স্বীকারও করে নিতেন তিনি। কিন্তু কমলা ভাঙে, কিন্তু মস্কায় না। কমলা নিজের ভাগ্যকে দোষারোপ করে না, চোখের জল ফেলে না। কর্মকারের মেয়ের এত গুমর কিসের? বিরজা সুন্দরী হৃদয়ের স্নেহধারা শুকিয়ে ওঠে। আরও কঠোর হন তিনি। আরও একটা ব্যাপার হলো, বিরজা সুন্দরী স্বামীকে খুব বড় মুখ করে বলেছিলেন বিয়ে হলে ছেলে শুধরে যাবে,
কিন্তু ব্রজেন্দ্রের মধ্যে শোধরাবার কোনো লক্ষণই নেই, বরং আজকাল সে আরও বেশি সময় বাড়ির বাইরে কাটায়। আগে রাতে বাড়ি ফিরত, এখন রোজ তাও ফেরে না। বিরজাসুন্দরীর মনে ক্ষোভ দানা বাঁধে। পুত্রবধূর উপর কঠোর হন তিনি। যে স্ত্রীলোক স্বামীর মন বাঁধতে পারে না, তার অত কিসের গুমর, কিসের এত অহংকার? ওই হাঘরের মেয়ের রূপ? এই দত্তবাড়ির কোন বউটা না সুন্দরী? বাড়ির অন্যান্য বউরাও খুশি নয় কমলাকে নিয়ে। প্রথমত কমলাকে তারা তাদের সমগোত্রীয় বলেই মনে করে না। এই বাড়ির বউ হওয়ার সম্মানে যেন কমলা কালি মাখিয়ে দিয়েছে। নিজেদের বাপের বাড়ির লোকেদের কাছে তাদের হাস্যাস্পদ হতে হয়েছে। কর্মকারের মেয়ের সাথে এক পংক্তিতে বসতে রাজি নয় তারা, কিন্তু শ্বশুরমশাইয়ের স্নেহধন্যা সে। তাই পাচন গেলার মতো মুখ করে কমলার উপস্থিতি সহ্য করতে হয় তাদের। আর ব্রজেন্দ্রনারায়ণ, তার মনোভাব বোঝা দুষ্কর। তার বন্ধু মহলের খুব একটা সুনাম নেই শহরে। বেশিরভাগই চাটুকর মোসাহেবের দল। ধনী সন্তানের টাকায় ফুর্তি করার জন্য এসে জুটেছে। যেখানে মধুর সন্ধান পায় মৌমাছির মতো এসে জোটে সব মৌলভীর দল। ব্রজেন্দ্র কি বোঝে না? না বোঝার মতো বোকা সে নয়, কিন্তু নিজেকে শাসন করার মতো মনের জোর নেই তার। দুর্বল চিত্ত ব্রজেন্দ্র স্রোতে গা ভাসায়। সম্প্রতি তার এক নতুন হৃদয় চাঞ্চল্যের কারণ ঘটেছে। তার হৃদয় সমুদ্রে সে নতুন আলোড়নের নাম মিস লিলি। নব্য আধুনিকা মিস লিলি নৃত্যগীতে বিশেষ পারদর্শিনী। থিয়েটারে অভিনয় করেন। তার মধ্যে এমন একটা টান টান সৌন্দর্য আছে যা দৃষ্টিকে অবশ করে না, বরং দর্শনকারীর মনকে আচ্ছন্ন করে। ব্রজেন্দ্র আজকাল লিলিতে মজে আছেন। মিস লিলি সুচতুরা। জ্ঞান উন্মেষ থেকে মুগ্ধ পুরুষ দৃষ্টিতে সে অভ্যস্ত। ব্রজেন্দ্রের অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে সে সম্যক ওয়াকিবহাল। মিস লিলি বুঝে গেছে একমাত্র ব্রজেনবাবুই পারেন তার স্বপ্ন সফল করতে। লিলির সেই কবে থেকে স্বপ্ন সিনেমায় নায়িকা হবে। চেষ্টাও কম করেনি, কিন্তু তার রূপ নায়িকা হওয়ার জন্য যথেষ্ট নয়। বারবার আশাহত হয়ে ফিরতে হয়েছে তাকে। বয়সও থেমে নেই। যত দিন যাচ্ছে মিস লিলির নায়িকা হওয়ার স্বপ্ন ক্ষীণতর হয়ে আসছে। এরকম সময় তার জীবনে ব্রজেন্দ্রের আগমন। ব্রজেন্দ্র কথা দিয়েছে নিজে অর্থ বিনিয়োগ করে ছবি বানাবে, যাতে নায়িকা হবে নবাগতা মিস লিলি। লিলি এখন সেই স্বপ্নেই বিভোর হয়ে আছে। ব্রজেন্দ্র তার কাছে তার স্বপ্ন পূরণের চাবিকাঠি। আর কমলা? ব্রজেন্দ্রর মনে তার কিশোরী বধূটির জন্য কোনো স্থান নেই। শিবনারায়ণ বিয়ের আগে তার মতামত জানার প্রয়োজন বোধ করেননি। ব্রজেন্দ্র এ যুগের যুবক। তার দৃঢ় বিশ্বাস, যে বিবাহে পাত্রপাত্রের যৌথ সম্মতি না থাকে, বিবাহপূর্ব হৃদয়ের যোগাযোগ না থাকে, সেই বিবাহ সিদ্ধ নয়। বাড়ির লোকেরা একটা মাটির পুতুল এনে তার পাশে বসিয়ে দিল, আর তাকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে জীবন কাটাতে হবে, এ ব্রজেন্দ্র কল্পনাও করতে পারে না। বাড়িতে ওই মেয়েটা উপস্থিত আছে ভাবলেই আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না তার। কিন্তু ইদানিং খানিকটা বাধ্য হয়েই নিয়ম করে বাড়ি ফিরতে হচ্ছে। মিস লিলির জন্য ছবি করতে হলে অনেক টাকার দরকার। সেই টাকা শিবনারায়ণের অনুমতি ব্যতি রেখে পাওয়া সম্ভব নয়। তাই কিছুদিন সুস্থ জীবনযাপন করে শিবনারায়ণের বিশ্বাস অর্জন করা ছাড়া গতি নেই। তাই দিনের শেষে বাধ্য ছেলের মতো ব্রজেন্দ্র বাড়ি ফিরে আসছে আজকাল। কমলা মেয়েটিকে যতটা অবধ ভেবেছিল ব্রজেন্দ্র, ততটা বোধহয় সে নয়। সে বোঝে স্বামী তাকে ভালোবাসে না, তাই নিজেকে যথাসম্ভব দূরেই রাখে সে ব্রজেন্দ্রর থেকে। ব্রজেন্দ্রও স্বস্তি বোধ করে। মানুষ ভাবে এক, কিন্তু হয় আর এক। আকস্মিক বিনা মেঘে বজ্রপাতের মতন দুর্যোগ নেমে এলো দত্ত পরিবারে। রাতে ঘুমের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলো শিবনারায়ণের। বিরজাসুন্দরী কেঁদে কেঁদে শয্যা নিলেন। হরিমতি বারবার মূর্ছা যাচ্ছেন। বধূরা সংসার কর্তব্যকর্ম এসোজন বসজন সামলাচ্ছে বিষণ্ণ মুখে। কমলা একনিষ্ঠভাবে পর্যায়ক্রমে শাশুড়ি ও দিদি শাশুড়ি সেবা করে চলেছে। কর্তা বেঁচে থাকতে কত ঝগড়াই না করেছে বিরজাসুন্দরী এই মেয়েটিকে উপলক্ষ করে। কিন্তু আজ কমলার এই সেবাপরায়ণা মাতৃমূর্তি যেন
বিরজা সুন্দরীর শোকসন্তপ্ত বুকের ভিতর শীতল বাড়িধারা সিঞ্চন করল। বিরজা সুন্দরী কর্মকারের মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ভাসালেন। ব্রজেন্দ্র কোনোদিন কমলার মুখের দিকে বোধহয় চোখ তুলে তাকিয়েও দেখেনি। সৌন্দর্যের প্রতি তার বিশেষ কোনো মোহ ছিল না। এই কদিন বাধ্য হয়েই বাড়িতে থাকতে হচ্ছে ব্রজেন্দ্রকে। বড় ভাইয়েরা সবাই ব্যস্ত। ব্রজেন্দ্রের উপর কেউ কোনো দায়িত্ব দেয়নি। সে নিজে মনে বিরস বদনে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে মা ঠাকুরমার ঘরে উঁকি মারছে। সেখানে সবসময় কমলা উপস্থিত, তাই সেখান থেকেও পালিয়ে আসতে হচ্ছে। পিতার মৃত্যুতে ব্রজেন্দ্র স্বভাবতই দুঃখিত। আরও কাতর হচ্ছে এই ভেবে যে এইবারে সিনেমা বানানোর টাকার জন্য ভাইদের কাছে হাত পাততে হবে। সময় কম। মিস লিলি যেভাবে ব্যস্ত হয়ে উঠেছে তাতে তাকে ঠেকিয়ে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় একমাত্র মায়ের কাছেই হাত পাতা চলে। কিন্তু মায়ের যেরকম মানসিক অবস্থা তাতে টাকার কথা কইতে সংকোচবোধ হচ্ছে ব্রজেন্দ্রর। কিন্তু না বললেও নয়, টাকাটা জরুরি দরকার। দিন 15 লাগলো সমস্ত পারলৌকিক ক্রিয়াকর্মাদি সম্পূর্ণ হতে। শোক যতই তীব্র হোক না কেন মেনে তো নিতেই হয়। জীবনও ধীরলয়ে ছন্দে ফেরে। শুধু বিরজা সুন্দরী সংসারে নিজের পূর্ব অবস্থানটা আর খুঁজে পান না। এই কদিনেই যেন সংসারে তার ভূমিকা বদলে গিয়েছে। জ্যেষ্ঠ পুত্র হিতেন্দ্রনারায়ণ এখন সংসারের কর্তা। জ্যেষ্ঠ পুত্রবধূ সুহাসিনী অন্দর থেকে হেসেল সবেতেই গিন্নি হয়ে বসেছে। এই কদিনে তার ব্যবহারেও পরিবর্তন এসেছে। বিরজা সুন্দরী নিজে বড় ঘরের মেয়ে, সংসারে অভিজ্ঞা। যেখানে নিজের মর্যাদাহানির আশঙ্কা সেখানে আকবাড়িয়ার মতামত দিতে যান না তিনি। সংসারে নিজের স্থান সম্যক উপলব্ধি করে নিজেকে গুটিয়ে নিয়েছেন। কিন্তু মনের মধ্যে অশান্তির ঝড় চলে তাঁর। ব্রজেন্দ্রর ভবিষ্যতের চিন্তায় রাতে ঘুম হয় না। কমলাকে গালমন্দ করেন। মুখপুরি, নিজের বরকে বাঁধতে পারিস না? কি পারিস তুই? জানিস, বোঝের নতুন মেয়ে মানুষে মজেছে। বায়োস্কোপ বানাবে তাকে নিয়ে, টাকা চায়। তোর কি হবে হতভাগী? কমলা নতমুখে চুপচাপ শাশুড়ির পায়ে ব্যথার তেল মালিশ করে। উত্তর দেয় না। বিরজা সুন্দরী বলে চলেন, কর্তাই এই ভয়টাই পেয়েছিলেন, বলেছিলেন আমাকে। আমিই পাত্তা দেইনি তখন। ভুল করেছি রে, বড় ভুল হয়ে গেছে। ওই বাজারে মেয়ে মানুষ আমার বোজেনকে ছিবড়ে করে ছেড়ে দেবে। কিছুক্ষণ চুপচাপ থাকেন বিরজা সুন্দরী, ভাবেন কিছু। তারপর হঠাৎ কমলা তৈলসিক্ত হাত দুটি চেপে ধরে বলেন, আমার ছেলেটাকে বাঁচা ছোট বউ, তুই পারবি, আমি জানি। কমলা উত্তর দেয় না। বেদনার্ত মাতৃমূর্তির দিকে তাকিয়ে থাকে। মনে মনে আগামী ঝড়ের জন্য প্রস্তুত হয়। ব্রজেন্দ্র রাতে বাড়ি ফিরে রাতের খাওয়া সেরে নিজের ঘরে এলো। সে রাতে বাড়ি থাকলে সাধারণত কমলা শোয়ার ঘরে থাকে না রাতে। ব্রজেন্দ্র ছোট বোন চাঁপার ঘরে শোয়। তাই নিশ্চিন্ত মনেই ঘরে ঢুকেছিল ব্রজেন্দ্র। টাকাটা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছে। মাকে বলেছে দাদাদের সাথে কথা বলতে, কিন্তু মায়ের মতিগতিও ঠিক বোধ হচ্ছে না। আগে বিরজা সুন্দরী সব ব্যাপারে ব্রজেন্দ্রকে সমর্থন করেছেন। সবাই জানত ছোট পুত্রের প্রতি বিরজা সুন্দরীর টান বেশি। তার সমস্ত অন্যায়ের প্রতিও ছিল মায়ের নীরব প্রশ্রয়। আজকাল যেন মায়ের মতিগতি অন্যরকম লাগে ব্রজেন্দ্রর। ঘরে ঢুকে ব্রজেন্দ্র দেখল কমলা শয্যার উপরে বসে পশম বুনছে কাঁটা দিয়ে। অবাক হলো ব্রজেন্দ্র। কমলা তার সামনে এরকম দ্বিধাহীনভাবে কখনো উপস্থিত থাকে না। ব্রজেন্দ্রের উপস্থিতি যেন গ্রাহ্যের মধ্যেই আনল না কমলা। নিঃশব্দে বুনে যেতে লাগলো। ব্রজেন্দ্র কিছুক্ষণ উসখুস করে বেড়ালো, গলা খাঁকড়ে নিজের উপস্থিতি জানান দিতে চেষ্টা করল, কিন্তু কমলার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। অতএব ব্রজেন্দ্রকে মৌনতা ভাঙতেই হলো। জীবনে প্রথমবার নিজের বিবাহিত স্ত্রীকে সম্বোধন করল ব্রজেন্দ্র। তুমি কি এই ঘরেই থাকবে? কমলা মুখ তুলল। মৃদু হেসে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, এই ঘরেই শোবো এখন থেকে। চাঁপার বিছানায় দুজনের সংকুলন হয় না। ব্রজেন্দ্র জীবনে প্রথমবার লক্ষ্য করল কমলার হাসিটা বড় সুন্দর। চোখ ঘুরিয়ে নিল সে। তারপর একটু ইতস্তত করে বলল, তাহলে আমি? তাই তো,
আপনি কোথায় শোবেন? অনেক রাতও হয়ে গেল, এখন তো বাড়ি ছেড়ে বেরোতেও পারবেন না। চিন্তিত মুখে মাথা নাড়ল কমলা। গা জ্বলে গেল ব্রজেন্দ্রর। ভেবেছে কি মেয়েটা তার নিজের ঘরে সে নিজে থাকতে পারবে না? মাঝরাতে একরত্তি একটা মেয়ের ভয়ে তাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে? এত দেমাক মেয়েটার যে ব্রজেন্দ্রকে ভয় দেখায়? যাবে না ব্রজেন্দ্র, এই ঘরেই থাকবে। কিন্তু বিছানার দিকে চেয়ে তার মনটা দুলে উঠল। সর্বনাশ, মেয়েটা তো পশমের গুলি ছড়িয়ে বিছানায় শোয়ার বন্দোবস্ত করছে। তাহলে ব্রজেন্দ্র কোথায় শোবে? কি সাংঘাতিক মেয়ে! মুখ দেখে তো মনে হয় সরল সাদাসিধে, কিন্তু ওর পেটে পেটে এত! কি ভাবছে ও? এক ঘরে রাত কাটালেই ব্রজেন্দ্রর মন পেয়ে যাবে ও? ব্রজেন্দ্র এত দুর্বল চিত্ত পুরুষ নয়। কমলা ওপাশ ফিরে শুয়ে পড়েছে। ব্রজেন্দ্র দ্বিধাদ্বন্দ্ব ত্যাগ করে বিছানার অন্য প্রান্তে গিয়ে শুল। দুজনের মাঝে এক মরুভূমি ব্যবধান, বিছানার হৃদয়েরও। রাত কাটল। ঘুম ভেঙে উঠেই ব্রজেন্দ্রর প্রথম কথা মনে হলো, কাল রাতে সে প্রথমবার কমলার সাথে এক ঘরে রাত্রিবাস করেছে। হঠাৎই ব্রজেন্দ্র হৃদয়ে এক অনাস্বাদিতপূর্ব অনুভূতি সৃষ্টি হলো। বিছানায় উঠে বসে চারিদিকে চোখ বোলালো। তার চিরপরিচিত ঘরটিকে আজ যেন অন্যরকম মনে হলো। এমন সময় কমলা এসে ঘরে ঢুকল। এত সকালেই স্নান সারা হয়ে গিয়েছে তার। ভেজা চুল খুলে ছড়ানো পিঠময়। সকালের নরম আলোয় স্নিগ্ধ সৌন্দর্য ছুঁয়ে আছে তাকে। ব্রজেন্দ্র মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে কমলার মুখের দিকে, কিন্তু কমলার যেন সেদিকে দৃষ্টি নেই। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলের মাঝে সিঁথি কেটে সিঁদুরের রেখা টানল সযত্নে। তারপর ব্রজেন্দ্রর দিকে ঘুরে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, আপনাকে কিছু কথা বলার ছিল। ব্রজেন্দ্র অবাক হলো। কাল রাতে প্রথম কমলার সাথে সে কথা বলেছে। কমলার মধ্যে কোনো নববধূ সুলভ বীরা লজ্জা নেই। সহজেও মৃদুকণ্ঠে নিজের মত প্রকাশ করলেও কোথাও যেন একটা দৃঢ়তা আছে। কমলা তাকে বিস্মিত করেছে। এখন আবার কি বলতে চায় সে? ব্রজেন্দ্র জিজ্ঞাসা করল, কি বলবে বলো? কমলা নিঃশব্দে গিয়ে আঁচলের চাবি দিয়ে দেরাজ খুলল। একটা কাঠের নকশা কাটা বাক্স এনে ব্রজেন্দ্রর সামনে বিছানার উপরে রাখল। তারপর বলল, এই গয়নাগুলো আমার বাবা মশাই দিয়েছিলেন বিয়েতে। আমার বাবা তো কিছুই দিতে পারেননি। বাবা মশাই নিজেই আমার গা ভরা গয়না দিয়ে সাজিয়ে এনেছিলেন এই বাড়িতে। সেদিক থেকে দেখতে গেলে এইসব এই বাড়িরই সম্পত্তি। আপনার টাকার দরকার, এগুলো আপনি নিন। কিন্তু মায়ের শরীর ভালো নেই, তাই তার কাছে টাকা চেয়ে তাকে উত্তেজিত করবেন না, আর দাদাদের কাছে চেয়েও নিজেকে ছোট করবেন না। ব্রজেন্দ্র গয়নাগুলো দেখে। এগুলো পরেই এই বাড়িতে এসেছিল কমলা, অথচ কত অবলীলায় সেগুলো দিয়ে দিচ্ছে। স্বর্ণ ব্যবসায়ীর ছেলে ব্রজেন্দ্র, জন্ম থেকে গয়না দেখে বড় হয়েছে। সোনা তার চোখ ধাঁধায় না, কিন্তু এটুকু সে জানে মেয়েদের কাছে সোনার মূল্য কী। বিস্ময়ে স্তব্ধ হয়ে যায় ব্রজেন্দ্র। দরিদ্র ঘরের মেয়ে হয়ে কমলা কি করে এত দামি গয়না নিয়ে এত নির্বিকার হতে পারে? ব্রজেন্দ্র জিজ্ঞাসা করল, তুমি জানো আমার কেন টাকার দরকার? কমলা মাথা নাড়ল। জানে সে। সব জেনেও সে নিজের গয়নাগুলো নির্দ্বিধায় ব্রজেন্দ্রর হাতে তুলে দিয়েছে। কিন্তু এই সামান্য এক বাক্স গয়না আজ ব্রজেন্দ্রর হাতে এত ভারী ঠেকছে কেন? কেন কমলার সামনে থেকে বাক্সটা তুলতে ব্রজেন্দ্রর হাত সরছে না? যাকে এতদিন পর্যন্ত এত তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছে ব্রজেন্দ্র, আজ কেন তার চোখের দিকে চোখ তুলে চাইতে পারছে না সে? সাধারণ যতক্ষণ সাধারণত্বে স্থিত থাকে ততক্ষণ তাকে করুণা করে নিজের শ্রেষ্ঠত্বকে উপভোগ করা যায়। কিন্তু সাধারণ যদি হঠাৎই খোলস ত্যাগ করে তার অসাধারণত্ব নিয়ে সম্মুখে এসে দাঁড়ায়, তার সামনে নিজেকে সহ্য করা কঠিন হয়। ব্রজেন্দ্রও তো সংসারে অনভিজ্ঞ যুবক, সেই বা কী করে জানবে নারী ভালোবাসার মানুষের কাছে অশ্রু মোচন করতে পারে অনায়াসে। কিন্তু যে অবহেলা করে তার সামনে মাথা নত করে না, নিজেকে ভাঙে না কিছুতেই। কমলার স্থির দৃষ্টির সামনে দিয়ে মাথা নিচু করে ঘর ছেড়ে বেরিয়ে যায় ব্রজেন্দ্র। কমলা দরজার দিকে তাকিয়ে থাকে। তারপর তার ক্ষীণ শরীরটা বিছানায় লুটিয়ে পড়ে।
কান্নার দমকে ফুলে ফুলে উঠতে থাকে। জীবনের রঙ্গমঞ্চে কত নাট্যই না প্রতিনিয়ত অভিনীত হয়ে চলেছে। কুশীলবেরা যে যা নির্ধারিত অংশটুকুর অভিনয় সেরে মঞ্চ ছেড়ে বেরিয়ে যায়। জীবননাট্যে সেই অংশটুকুতেই তার অধিকার। ব্রজেন্দ্রর জীবনে এতদিন কোনো দ্বিধার জায়গা ছিল না। নিজের জীবন নিয়ে সে সন্তুষ্ট ছিল। হঠাৎ ঝড়ে তার সব এলোমেলো হয়ে গেল আজ। মিস লিলির থিয়েটার দেখতে যাওয়ার কথা ছিল আজ বিকেলে, কিন্তু ব্রজেন্দ্রর মন আজ বড় চঞ্চল। কিছুতেই থিয়েটার হলে যেতে মন চাইল না আজ। সারাটা সন্ধে গঙ্গার ঘাটে বসে রইল সে। অস্তগত সূর্যের লালিমায় পশ্চিমা আকাশ রক্তবর্ণ ধারণ করেছে। অন্ধকারে ব্যাপ্ত চরাচরে মাঝে একাকী নিঃসঙ্গ যুবকের হৃদয়ের দুকুল ছেপে তখন আলোর জোয়ার। নিজের অন্তঃস্থলকে সে স্পষ্ট দেখতে পাচ্ছে আজ। সেখানে এক স্নিগ্ধ শান্ত কিশোরী মুখ তার চোখে চোখ রেখে যেন হাসি মুখে বলছে, কি পারলে না তো আমায় দূরে ঠেলে রাখতে? নিজেই ঠকলে কেমন? থিয়েটার হলে গিয়ে যখন পৌঁছালো ব্রজেন্দ্র, তখন সন্ধে গড়িয়েছে। মিস লিলি নিশ্চয়ই তার অপেক্ষায় থেকেছে সারা বিকেল। আজ ব্রজেন্দ্র এসেছে তার থেকে বিদায় নিতে। লিলির কাছে ক্ষমা চাইতে হবে তাকে। লিলিকে দেওয়া কথা রাখা তার পক্ষে সম্ভব হবে না। লিলি হয়তো কষ্ট পাবে, কিন্তু ব্রজেন্দ্রর কিছু করার নেই। একদিন না একদিন লিলি ঠিক ক্ষমা করে দেবে তাকে। হলে ঢুকতে ঢুকতে বাইরে দেখা হয় শ্যামলাল বাবুর সাথে। হলের বাইরে দাঁড়িয়ে সিগারেট টানছেন পৌর ভদ্রলোক। এই থিয়েটারের মালিক তিনি। মুখখানা যেন চিন্তিত দেখাচ্ছে, যেন কিছুটা অন্যমনস্ক। ব্রজেন্দ্রকে দেখে ভুরু কুঁচকে তাকালেন শ্যামলবাবু। কিছুটা বিরক্তি মুখে আবার ধূমপানে মন দিলেন। ব্রজেন্দ্র তার সামনে এসে জিজ্ঞাসা করল, আজকে শো শেষ এত তাড়াতাড়ি? শ্যামলবাবু ঠোঁট বেঁকিয়ে বললেন, আর শো? শো হলো কোথায় যে শেষ হবে? বিস্মিত ব্রজেন্দ্র জিজ্ঞাসা করল, হলো কোথায় মানে? আজ শো হয়নি? না, হয়নি, হবেও না আর। বিরক্ত শ্যামলবাবু উত্তর দিলেন, নায়িকা পালিয়েছেন, বড়লোকের বকাটে ছোড়ার ঘাড় ভেঙে ফিল্মে নায়িকা হতে গেছে। ব্রজেন্দ্র নাকে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে। কার সাথে গিয়েছে লিলি? রামলাল আগরওয়ালা সুপুত্তুর বিহারীলাল আগরওয়ালা। মিস লিলির জন্য ফিল্ম কোম্পানি খুলেছে। অনেক দিন থেকেই লটঘট চলছিল। ছেনাল মেয়ে ছেলে। যাবি যে চুলোই খুশি যা। গেল তো গেল, আমায় ডুবিয়ে দিয়ে গেল। আগামী 3টা শোয়ের টিকিট অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। সব টাকা ফেরত দিতে হলো। শ্যামলবাবু ভারী দীর্ঘশ্বাস ফেললেন। আর একটা দীর্ঘশ্বাস ব্রজেন্দ্রর বুক থেকেও বেরিয়ে এলো। ভিতরটা যেন হঠাৎই হালকা হয়ে গেল। এরকম একটা খবর শুনেও কই একটুও দুঃখ হচ্ছে না তো তার, বরং হাসি পাচ্ছে। নিজের নির্বুদ্ধিতার জন্য প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে আজ ব্রজেন্দ্রর। লিলি তাকে বাঁচিয়ে দিয়ে গেছে। বাড়ি ফিরে একতলার হরিমতির ঘরে ঢুকল ব্রজেন্দ্র। শিবনারায়ণের মৃত্যুর পর হরিমতি শয্যা নিয়েছেন। ভিতরে ভিতরে ভেঙে চুরে গিয়েছেন তিনি। চোখ বুজে শুয়েছিলেন তিনি। পদশব্দে ঘোলাটে চোখ মেলে তাকালেন। হাত তুলে পাশে বসতে ইশারা করলেন নাতিকে। ব্রজেন্দ্র সামনে এসে দাঁড়ালো। বলল, আর কত শুয়ে থাকবে? ওঠো, উঠতে হবে, প্রণাম করব। হরিমতি দন্তবিরল মুখে ম্লান হাসলেন। কিসের পেন নাম? কি হাতি ঘোড়া মেরে এইছো বাপধন? হাতি ঘোড়া আর কোথায় পাবো? সেসব তোমার বুড়োর যুগে ছিল গো। ব্রজেন্দ্র হেসে বলল, তোমার অনুমতি নিতে এলাম। কিসের অনুমতি বাপ? হরিমতি সুধান। ব্রজেন্দ্র লাজুক মুখে চোখ নামিয়ে বলে, কাল থেকে দোকানে বসবো ভাবছি, যদি তুমি অনুমতি দাও। হরিমতির ঘোলা চোখে জলের ধারা নামে। কম্পিত হাত তুলে ব্রজেন্দ্রর মাথায় হাত রাখলেন। ক্ষীণ কণ্ঠে ডাক দিলেন, ওরে কে আছিস? শাঁখ বাজা, উলু দে। ভগবান মুখ তুলে চেয়েছেন। তারপর বিড়বিড় করে বললেন, আমি জানতাম মা লক্ষ্মী চিনতে আমার ভুল হয়নি। ঠিক চিনেছি, পদ্মিনী কন্যা। মাঝরাত গড়ায়। ঘুম আসে না ব্রজেন্দ্রর। পাশে বিছানার অপর প্রান্তে কমলা ঘুমোচ্ছে। বিছানায় উঠে বসে ব্রজেন্দ্র, জল খায়। অন্ধকারে ঘুমন্ত কমলার দিকে তাকায় সে।
ব্রজেন্দ্রর সিদ্ধান্তে মা দাদারা খুশি। শিবনারায়ণের মৃত্যুর পর আজ প্রথমবার এই বাড়িতে যেন খুশির হাওয়া বইছে। শুধু কমলা আগের মতোই নির্লিপ্ত। তার মুখের অভিব্যক্তিতে মনের কথা ধরা পড়ে না। দ্বিধা ভরে ঘুমন্ত কমলার মাথায় হাত রাখে ব্রজেন্দ্র। কমলা যেন একটু কেঁপে ওঠে। ব্রজেন্দ্র মৃদুস্বরে বলে, তোমার কাছে আমি অপরাধী কমলা। জানি ক্ষমা করা সহজ নয়, আমি অপেক্ষা করব। কমলার চোখের জলে উপাধান ভেজে। আজ আর অশ্রুতে বাঁধ দিতে চায় না কমলা। বয়ে যাক, চোখের জলের সাথে বয়ে যাক তার সব গ্লানি, সকল সঞ্চিত বেদনা, সব অভিমান। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।